দিয়ে দিব। অনার্স দ্বিতীয় বর্ষ, পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ সাবজেক্টের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা ক বিভাগের প্রশ্নগুলো শিখেছি এবং এই সাবজেক্টের রিভিউ আমরা দেখেছি যে কোন প্রশ্নগুলো এবং কঠিন যে শব্দগুলো আছে সেগুলো পড়ার উপস্থিতি হিসেবে আমরা পড়েছি। আজকে আমরা খ বিভাগের প্রশ্নটা শুরু করব। তো এই হলো আমাদের সূচিপত্র। আজকে আমরা প্রথম করবো রেনেসাঁ বলতে কি বুঝবো। এগুলো খুবই সহজ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের শেষে পরীক্ষার সাল দেওয়া আছে যে কোন সালে এই প্রশ্নটা এসেছিল, এই যে এটা 20 সালে এসেছিল। তো রেনেসাঁ আসলে কি? রেনেসাঁ মানে হচ্ছে নবজাগরণ বা আমূল পরিবর্তন। মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ইতিহাস শেষে মানুষের স্বাধীন ও মুক্ত চিন্তার বিকাশের এক যুগান্তকারী অধ্যায় হলো রেনেসাঁ। এই সময়ে মানুষের সার্সের অন্ধ অধিকরণ করে বিজ্ঞান ভিত্তিক ও গোঁড়ামি বর্জিত দৃষ্টিভঙ্গিতে জগৎকে বিচার করতে শুরু। অর্থাৎ আমরা জানি যে মধ্যযুগের যে দর্শন চর্চা ছিল সেটা ছিল ধর্মকেন্দ্রিক এবং মানুষ ছিল বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা মানুষের ছিল না। তো মানুষ এই রেনেসাঁর যুগে এসে মুক্তভাবে দর্শন চর্চা করা শুরু করে। গ্রিক এবং রোমান জ্ঞান বিজ্ঞানের পুনর্জীবনের মাধ্যমে এই আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই প্রশ্নের আলোচনায় আমরা শিখব শাব্দিক অর্থে রেনেসাঁ অর্থ কি, কোথায় উৎপত্তি হয় রেনেসাঁর, তারপর 2 নম্বর রেনেসাঁর ভৌগোলিক বিস্তার, তারপরে আমরা শিখব তাত্ত্বিক ও প্রামাণ্য বিশ্লেষণ। দেখো প্রথমে শাব্দিক অর্থে রেনেসাঁ। রেনেসাঁ মূলত একটি ফার্সি শব্দ যার আক্ষরিক অর্থ হলো পুনর্জন্ম বা নবজাগরণ। ঐতিহাসিকভাবে 14 শতকের শেষ ভাগ থেকে শুরু করে 16 শতক পর্যন্ত ইউরোপে জ্ঞান বিজ্ঞান দর্শন ও শিল্প সাহিত্যে যে যুগান্তকারী বিস্ময়কর পরিবর্তন সাধিত হয় তাকেই রেনেসাঁ বলে। অর্থাৎ একটা উন্নয়ন ঘটেছে মানুষের চিন্তার জগৎ থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা শিল্প সাহিত্যে, অর্থাৎ উন্নয়নের সর্বক্ষেত্রে। তো রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ যখন কুসংস্কারে অন্ধকার ছিল তখন প্রাচীন রোমান ও গ্রিক সাহিত্যে দর্শনের পুনরুদ্ধারের মাধ্যমে এই নবজাগরণের সূচনা ঘটে। রেনেসাঁর ভৌগোলিক বিস্তার, পরে এটা ইউরোপে শুরু হলেও এই রেনেসাঁটা ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে। রেনেসাঁ কোনো হঠাৎ করে ঘটেনি, বরঞ্চ এটা একটা প্রবাহমান ধারা যা ধীরে ধীরে বিকাশ হয়। প্রথমে রেনেসাঁ সূত্রপাত ঘটে ইতালির বিভিন্ন শহরে, পরবর্তীতে প্রথম ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় এই আন্দোলন ইতালি থেকে বিস্তার লাভ করে শিল্প সাহিত্যে নতুন এক যুগের সূচনা করে। পর্যায়ক্রমে তা ইংল্যান্ডে এবং জার্মানির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মানুষের স্বাধীন চিন্তাকে শানিত করে এই রেনেসাঁ। তারপরে আছে তাত্ত্বিক বিশ্লেষণ ও প্রামাণ্য বিশ্লেষণ। রেনেসাঁ মানুষের মননে এমন এক গতিময়তা সৃষ্টি করেছিল যা তাকে নিজের এবং প্রকৃতির সাথে নতুন করে পরিচয় করে দেয়। এ প্রসঙ্গে ঐতিহাসিক জোন্স মিশেল বলেন, রেনেসাঁ ইজ ডিসকভারি ম্যান অ্যান্ড নেচার। রেনেসাঁ হলো মানুষ এবং প্রকৃতির আবিষ্কার। পাশাপাশি ঐতিহাসিক বুকারও অনুরূপভাবে এই রেনেসাঁকে মানুষ এবং বিশ্বের আবিষ্কার বলে অভিহিত করেছেন। আবার রবার্ট এরগাম রবার্ট এরগাম রেনেসাঁকে দুটি অর্থে ব্যাখ্যা করেছেন, একটা হলো সংক্ষিপ্ত অর্থ আর একটা হচ্ছে ব্যাপক অর্থ। রেনেসাঁর ধারা, বিবর্তনের ধারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যযুগে যে গোঁড়ামি ছিল, প্রাচীন ও গ্রিক রোমান জ্ঞানের চর্চা তারপরে শুরু হয়, তারপরে মানবতার উন্মেষ ঘটে এবং রেনেসাঁ বা নবজাগরণের চরম মাত্রায় পৌঁছে যায়। অতএব আমরা বলতে পারি রেনেসাঁ কেবল গ্রিক এবং রোমান সংস্কৃতির পুনরুদ্ধার ছিল না, বরং এটি ছিল ইউরোপের এক মানসিকতা যুগান্তকারী উত্তরণ যা মধ্যযুগের অন্ধকার ঘুচিয়ে আধুনিক যুগের বিজ্ঞান ভিত্তিক ও যুক্তি নির্ভর পথকে প্রসারিত করে। এই রেনেসাঁর কিছু সমালোচনাও আছে।
সমাজবিজ্ঞানী ও মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতে রেনেসাঁ মূলত ইউরোপের একটি অভিজাত ও বুদ্ধিবৃত্তিক শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ কৃষক শ্রমিক শ্রেণীর আর্থসামাজিক জীবনে তাৎক্ষণিক কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। অর্থাৎ এই রেনেসাঁটা ছিল সম্ভ্রান্তদের মধ্যে, যারা দরিদ্র কৃষক তাদের মধ্যে এটা একটা প্রভাব ফেলতে পারেনি। দ্বিতীয়ত, অনেক আধুনিক ঐতিহাসিকদের যুক্তি দেন যে মধ্যযুগে অন্ধকার ছিল না, মধ্যযুগে বেশ কিছু বৈজ্ঞানিক ও দার্শনিক অগ্রগতি সাধিত হয়েছিল, যা রেনেসাঁর তাত্ত্বিকরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অবমূল্যায়ন করেছে। পরিশেষে আমরা বলতে পারি যে রেনেসাঁর প্রভাবে মানুষ অন্ধকার যুগ অতিক্রম করে বিজ্ঞানের এক আলোকময় যুগে পদার্পণ করতে সক্ষম হন। ইউরোপীয়দের এই বৌদ্ধিক জাগরণ, বৌদ্ধিক মানে বুদ্ধিকেন্দ্রিক জাগরণ, মানুষের ব্যক্তিত্ব, জীবনযাপন, মানসিকতায় যে প্রতিময়তা এনেছিল তা বিশ্বের ইতিহাসে সত্যি অবিস্মরণীয় ও অনন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে রেনেসাঁ আসলে কি ছিল। রেনেসাঁ হলো এক পরিবর্তন, একটি যুগান্তকারী বিপ্লব। যেমন বাংলাদেশে ৩৬ জুলাইয়ের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে, এখন একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে, ঠিক সেরকম। অর্থাৎ পুরো ইউরোপেই পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমরা পড়বো প্রশ্ন ২, বাস্তববাদ। ভালো করে দেখো, আমাদের দর্শনের এই বিষয়গুলোকে বিভিন্ন মতবাদের নাম দিয়ে ডাকা হয়। তো এখানে ২টি শব্দ আছে, একটি হলো বাস্তববাদ। বাস্তব মানে হচ্ছে একটা হলো জাগতিক, অর্থাৎ যা আমরা বাস্তবে দেখি সেটা সত্য, এই মতবাদে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় বাস্তববাদী। তো এটি একটি ভিত্তিক মতবাদ। যেমন জ্ঞানবিদ্যার ইতিহাসে বাস্তববাদের ইংরেজি হলো রিয়ালিজম, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন মতবাদ। যে দার্শনিক মতবাদ অনুসারে বাহ্য জগতের স্বতন্ত্র ও স্বাধীন অস্তিত্ব রয়েছে, অর্থাৎ এই যে আমরা চোখ মেললে এই আকাশ বাতাস পৃথিবী, এই জগৎটাকে দেখি, এই পৃথিবীটাকে দেখি, যারা বিশ্বাস করে এই জগৎটা সত্য এবং এই জগৎটা স্বাধীনভাবে অস্তিত্বশীল, এই অস্তিত্ব জ্ঞাতার মনের কোনো পরিবর্তন নির্ভর করে না, তাকে বাস্তববাদ বলে। অর্থাৎ আমাদের এই চারপাশের যে ইন্দ্রিয় জগৎ, এই জগৎ বাস্তব, আমরা একে যেভাবে আছে সেভাবে দেখি, এই ধারণায় যারা বিশ্বাস করে তাদেরকে বলে বাস্তববাদী। অর্থাৎ তারা বাস্তববাদীদের মতে আমরা কোনো বস্তু প্রত্যক্ষ করি বা না করি তাতে বস্তুটির অস্তিত্বের কোনো পরিবর্তন ঘটে না। ধরো মঙ্গল গ্রহ আমরা দেখি বা না দেখি, মঙ্গল গ্রহ যেমন আছে তেমনই, বাইরে অস্তিত্বশীল, এই ধারণায় বাস্তববাদীরা বিশ্বাস করে। আমরা এই প্রশ্নে আলোচনা করব স্বাধীন সত্তায় বিশ্বাস। সত্তা মানে হচ্ছে প্রকৃত অবস্থা, আসল রূপ। জ্ঞাতা ও জ্ঞেয়র সম্পর্ক, জ্ঞাতা মানে হচ্ছে আমরা, যারা আমরা জানি, আমার যাদের মন আছে। আর জ্ঞেয় মানে হলো যে বিষয়টিকে আমরা জানি। মনে করো আমার সামনে একটি আপেল আছে, তাহলে আপেলটি হচ্ছে জ্ঞেয় বস্তু আর আমি হলাম জ্ঞাতা। এবার ১ নম্বর টপিকটা হচ্ছে স্বাধীন সত্তায় বিশ্বাস। তো স্বাধীন সত্তায় বিশ্বাস জিনিসটা কি? সত্তা মানে, আবার বলছি আমি, প্রকৃত রূপ। একটি আপেল আমার সামনে আছে, সেই আপেলটি আমি দেখি বা না দেখি, আপেল নিজের মধ্যেই অস্তিত্ব আছে, অস্তিত্বশীল, এই ধারণাকে বলা হয় বাস্তববাদ। তো স্বাধীন সত্তায় বিশ্বাস। বাস্তবতার মূল কথা হলো বাহ্য বস্তু মানে আমাদের মনের বাইরের যে বস্তু তার স্বাধীন অস্তিত্ব আছে। মন বা চেতনার বাইরে বস্তুর একটি নিজস্ব জগৎ আছে। আমরা যখন কোনো গাছ বা পাহাড় দেখি তখন আমাদের দেখার কারণে তার সৃষ্টি হয় না, বরং তার নিজস্ব অস্তিত্ব আছে বলেই তা আমরা দেখতে পাই। এ প্রসঙ্গে ব্রিটিশ দার্শনিক জির মুর বলেন, দি এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আওয়ার নলেজ ইট, অর্থাৎ বাহ্য জগৎ আমাদের জানার উপর নির্ভরশীল নয়। দি রেপুটেশন অফ আইডিয়ালিজম গ্রন্থ, পৃষ্ঠা ৭। তার এই উক্তি থেকেই স্পষ্টত বোঝা যায় যে বাস্তববাদীরা মন নিরপেক্ষ বাস্তব সত্তাকেই সত্য বলে মেনে নেন। আজানটা শেষ হোক ততক্ষণ পর্যন্ত আমি ক্লাসটা ভিজুয়াল। তাহলে দেখো যে বাস্তববাদ আসলে মনে করে যে আমরা কোনো বস্তুকে জানি বা না জানি, আমাদের মনের বাইরে বস্তুর অস্তিত্ব আছে। এখন আমরা দ্বিতীয় পয়েন্টটা শিখবো। এটা এটা আছে এখানে লেখা যে জ্ঞাতা ও জ্ঞেয় বস্তু সম্পর্ক। বাস্তববাদ অনুসারে জ্ঞাতা মানে যিনি জানেন, আর জ্ঞেয় বস্তু মানে
যা জানা হয় উভয়ের পৃথক অস্তিত্ব আছে। জ্ঞান প্রক্রিয়ায় জ্ঞাতা কেবল জ্ঞেয় বস্তুকে আবিষ্কার করে মাত্র, সৃষ্টি করে না। অর্থাৎ একটা বস্তু যদি থাকে তাহলে সেটাকে আমরা জানি মাত্র, আমরা সেটাকে সৃষ্টি করতে পারি না। জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর মধ্যে সম্পর্কটি হলো বাহ্যিক অভ্যন্তরীণ নয়। তাহলে জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর মধ্যে যে সম্পর্ক সেটা হলো একটা বাহ্যিক সম্পর্ক, এটা অভ্যন্তরীণ নয়। 3 নম্বর টপিক হচ্ছে যে বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক ভিত্তি। বাস্তববাদ সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা ও বিজ্ঞানের বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত। সাধারণ মানুষ যেমন বিশ্বাস করে যে তার চারপাশের জগৎ সত্য, বিজ্ঞানও তেমনি বাহ্য বস্তুর স্বাধীন অস্তিত্ব স্বীকার করে গবেষণা পরিচালনা করে। অতএব বলা যায় বাস্তববাদ কেবল বাহ্যিক বস্তু অস্তিত্বকে স্বীকার করে না, বরং জ্ঞানতাত্ত্বিক দিক থেকে জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর মধ্যে একটি সুনির্দিষ্ট স্বাধীন সম্পর্কের ভিত্তি রচনা করে, যা আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। অনেক দার্শনিক আছেন যারা বাস্তববাদকে সমালোচনা করেছেন। ভাববাদী দার্শনিক জর্জ বার্কলির মতে নিরপেক্ষ কোনো জড় বস্তুর অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। এই কথাটা আমি তোমাকে বোঝাতে চাই। বার্কলি বলছেন যে আসলে আমরা বাইরে কোনো বস্তু যখন দেখি তখন সেই বস্তুটা আমরা মনের মাধ্যমে দেখি। যেমন এখানে একটা, ধরো আপেল আছে, এটা একটা আপেল। তাহলে এই যে এই আপেলটা এখানে আছে, তো একজন মানুষ এই যে তার চোখ দিয়ে এই আপেলটা দেখে, তো চোখ বন্ধ করলে আর দেখতে পায় না। তো এখানে আপেল আছে বা নাই সেটা আমরা যখন জানতে পারি তখনই সেটার অস্তিত্বশীল হয়। অর্থাৎ এই আপেলটা তো নিজে নিজের যে অস্তিত্ব সেটা তো সে জানে না। অর্থাৎ অর্থাৎ এই জর্জ বার্কলির মতে আমরা যা কিছু এই বিশ্বে দেখি সবকিছু আমাদের মনের মধ্য দিয়ে দেখি। আমরা যদি প্রত্যক্ষ না করি তাহলে সেটার অস্তিত্ব থাকা না থাকা সমান কথা। দ্বিতীয়ত, বাস্তব ভ্রম বা ভ্রান্ত জ্ঞানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। তাহলে বাস্তববাদ ভ্রান্ত জ্ঞানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে না। যেমন অন্ধকারে দড়িকে সাপ বলে ভ্রম হয়। ধরো রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তুমি একটা দেখলে সাপ, পরে লাফ দিয়ে তোমার পা ভেঙে গেল, কিন্তু পরক্ষণে তুমি আবার দেখলে যে আসলে সেটা লাইট নিয়ে এসে দেখলে যে আসলে তোমার ভুল হয়েছে, সেটা আসলে দড়ি ছিল, সাপ ছিল না। অর্থাৎ অন্ধকারে তুমি দড়িকে সাপ মনে করে ভয় পেয়েছো, একের বাস্তবে সাপ দেখার মতোই তোমার ভয় করেছে। ঠিক আছে? তাহলে এখন তো উপসংহার পরিশেষে আমরা বলতে পারি যে বাস্তববাদ সাধারণ মানুষের জগৎ ও ভাবনার একটি দার্শনিক ও যৌক্তিক রূপ, যদিও এর জ্ঞানতাত্ত্বিক সীমাবদ্ধতা রয়েছে। হ্যাঁ, আমাদের ক্লাসে জয়েন করছে এনি, ফারনাজ মনি, মুক্তাদির, সঞ্জিদা, 4 জন। আরো স্টুডেন্ট বাড়বে আসলে, সময়টা এমনই যে সন্ধ্যাবেলায়, এই জন্য অনেকেরই অসুবিধা হচ্ছে, অনেকে ব্যস্ত থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমরা পড়বো ভাববাদ। তো তোমরা কি বুঝতে পারছো এগুলা? যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো, আমি তাহলে আরো সহজ ভাবে তোমাদের বোঝাবো। ইত্যাদি, তুমি কি বুঝছো? না স্যার, বুঝতে পারতেছি, সমস্যা হবে না। রাজমণি, রাজমণি কি বুঝছো? জি স্যার, বুঝতে পারতেছি। জানি। জি স্যার। আমি অলরেডি একটা সবাইকে দিয়েছি। আর আমি সাধারণত দর্শনের বিষয়গুলো খুব সহজে লিখি। তারপরে যদি তোমাদের পড়তে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা সাথে সাথে হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে বলবে, বা কঠিন প্রশ্ন মনে হলে তোমরা বলবে যে স্যার এই প্রশ্নটা একটু সহজ করে দেন। তো আমি সাথে সাথে ওটা এই রাত্রেই, মানে আমি কাজ করি ঠিক সন্ধ্যেবেলায়, 1 ঘন্টা এই ট্রেনিং এ আমি 8:30 পর্যন্ত ফ্রি থাকি, 6টা থেকে। এই সময় তোমাদের ক্লাস নিচ্ছি, আরো অনেকগুলা পেজ আমার আছে, তো আমি তোমাদের হেল্প করতে পারবো। আর বাকি নোট গুলাও তোমরা পেয়ে যাবে ইংলিশের। সেদিন আমি ইংলিশের এগুলো রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। মানে আমি এখানে অ্যাডজাস্টমেন্ট হতে একটু সময় লাগছে। এখন থেকে রেগুলার ক্লাস হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা পড়বো ভাববাদ। এটাও কিন্তু একটা জ্ঞানতাত্ত্বিক মতবাদ। এই ভাববাদের ইংরেজি হচ্ছে আইডিয়ালিজম বা ভাববাদ। এটা ঠিক বাস্তববাদের উল্টা। দেখো, এই দর্শনের পড়াগুলো একটা যদি প্রথম বর্ষে ভালো করে পড়লে বাকিগুলা কিন্তু হয়ে যায়। এটা কিন্তু আমার প্রথম বর্ষে পড়ছে। দেখো, আমি কিছুক্ষণ আগে তোমাদের একটা আপেলের উদাহরণ দিয়েছি। এটা হলো একটা মানুষ, এদের মানুষ,
এখানে একটা আছে আপেল। এটা মনে করো একটা, ধরো এটা একটা তাল। এই যে তালটা, বাস্তববাদ বলে যে আমরা এই তালটাকে দেখি বা না দেখি, তালটা আছে। ধরো গহীন এক রঙিন একটা তাল গাছ আছে, সেখানে অনেকগুলো তাল আছে। তা আমরা দেখি না দেখি, তাল গাছ নিজের মতো করে ওখানে আছে। যে মতবাদ এটা বিশ্বাস করে যে আমরা কোনো কিছু প্রত্যক্ষ করি বা না করি, তার স্বাধীন অস্তিত্ব আছে, তাহলে তাকে বলা হয় বাস্তববাদ। কিন্তু ভাববাদ অনুসারে, ভাববাদ মনে করে যে কোনো বস্তুর যে একটা অস্তিত্ব, ওই বস্তুর অস্তিত্বটা নির্ভর করে আসলে আমাদের দেখার উপরে। যদি আমরা তাকে চোখ দিয়ে দেখি বা যদি তার শব্দ শুনি, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয় দিয়ে যদি সেই বস্তুটা আছে এরকম অভিজ্ঞতা আমাদের হয়, তখন আমরা বলতে পারি এই অভিজ্ঞতাটা, এই অস্তিত্বটা আছে। তাহলে দেখো, এই যে এই বস্তুটা যখন আমি চোখ দিয়ে দেখবো, তখনই আমি কেবল বলতে পারবো যে আপেল আছে। কিন্তু যখন আমি এটা দেখি না, তার মানে তো আমি জানিই না এর খবর, যেটা আছে কি নাই এর কথা আমি বলতেই পারি না। এই জন্য তাহলে ভাব, এই ভাব শব্দের অর্থ হচ্ছে মন। এই ভাব মানে হলো মন। মন মানে কি? বিজ্ঞানের ভাষায় মন মানে হচ্ছে ব্রেন। অর্থাৎ কোনো একটা বস্তুর অস্তিত্ব, অস্তিত্ব গুণটা আসলে কার? বস্তুর নিজের। এই ভাববাদীরা মনে করে যে বস্তুর অস্তিত্ব, ধরো এটার অস্তিত্বটা আসলে এই বস্তুর কিছু না, এই অস্তিত্ব হচ্ছে এই যে আমাদের মনের। কিন্তু বাস্তববাদীরা মনে করে যে অস্তিত্বটা আসলে বস্তুটার নিজের। তোমরা নিশ্চয় বুঝতে পারছো। তাহলে ভাববাদ মনে করে যে বাইরের বস্তুর অস্তিত্ব থাকতে পারে না, এই অস্তিত্ব গুণটা, বস্তুটার অস্তিত্বটা আমাদের মনের মধ্যে। যখন আমরা কোনো বস্তুকে জানতে পারি তখন সেটার অস্তিত্ব থাকে, আর যখন জানতে পারি না তখন সেটার অস্তিত্ব থাকে না। এ পর্যায়ে আমরা পড়বো মনের প্রাধান্য ও নির্ভরতা, যে মনই বড়, তারপরে বস্তুর মনস্তাত্ত্বিক অস্তিত্ব, তারপরে আছে পরম সত্তার প্রকাশ। মনের প্রাধান্য ও নির্ভরতা। ভাববাদের মূল সুর হলো মনের নিরঙ্কুশ প্রাধান্য। এই মতবাদ মনে করে মন বা আত্মাই জগতের একমাত্র সত্য। বাহ্য বস্তু বলতে আমরা যাকে বুঝি, তা মূলত আমাদের মনেরই একগুচ্ছ ধারণা মাত্র। এ প্রসঙ্গে আইরিশ দার্শনিক জর্জ বাকলি বলেন, টু বি ইজ টু বি প্রেসক্রাইবড, টু বি ইজ টু বি প্রেসক্রাইব, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অর্থাৎ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর মানে হলো যে অস্তিত্বটা নির্ভর করে আমাদের দেখার উপরে। আমরা যদি দেখি তাহলে অস্তিত্ব আছে, আর না হলে নাই। তার এই অমর উক্তিটি প্রমাণ করে যে জ্ঞাতার মনের বাইরে গৃহ বস্তুর কোনো সুস্থ থাকতে পারে না। মন সকল বস্তুর আধার, বস্তুর মনস্তাত্ত্বিক অস্তিত্ব। ভাববাদ অনুসারে আমাদের এই বস্তুর অস্তিত্ব পুরোপুরি ভাবে জ্ঞাতার উপর নির্ভরশীল। আমরা যখন কোনো বস্তুকে জানি, তখন আসলে বস্তু আমাদের মনের ভেতরের ধারণাকে জানি। জ্ঞাতা না থাকলে জ্ঞেয় বস্তুর কোনো মূল্য বা স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। 3 নাম্বার পয়েন্ট, পরম সত্তা প্রকাশ। পরম সত্তা বলতে আসলে স্রষ্টাকে বোঝানো হয়। জার্মান দার্শনিক হেগেল তার বস্তুগত, এখানে ক্লাসটি আর 10 মিনিট চলবে। জার্মান জার্মান দার্শনিক হেগেল তার বস্তুগত ভাবনাতে মনে করেন যে এই বস্তু জগৎ মিথ্যা নয়, বরং পরম সত্তা জগতের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে। বিশ্ব জগতের জড় বস্তু জীবাত্মার মধ্য দিয়ে এক অখণ্ড চেতনার পরম সত্তা মুক্ত করে ওঠে। এই জিনিসটা আসলে কি? আসলে হেগেল বলছেন যে এই যে জগৎকে আমরা দেখতে পাই, এটা হলো স্রষ্টার আসলে মূর্ত প্রকাশ। অর্থাৎ স্রষ্টা তার অস্তিত্ব আমাদের এই জগৎ, আকাশ বাতাস এগুলোর মাধ্যমে জানান দেয়। অর্থাৎ এই যে জগৎটাকে আমরা দেখি, এটা আসলে এক পরম সত্তার মূর্ত বিকাশ। অতএব বলা যায় ভাববাদ মূলত বাহ্য ভূগোল বস্তু জগৎকে জ্ঞাতার মনের সৃষ্টি বা পরম ধারণার ঐশ্বরিক প্রকাশ হিসেবে মূল্যায়ন করে, যা বস্তুর স্বাধীন বস্তুর স্বাধীন সত্তাকে অস্বীকার করে চেতনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। সমালোচনা। তাহলে এই মতবাদের সমালোচনা আছে। প্রথমত নব্য বাস্তববাদীরা অভিযোগ করেন যে ভাববাদীরা জ্ঞানের বিষয় বা জ্ঞানের প্রক্রিয়াকে দিয়ে ফেলেছেন। আমরা ধারণার সাহায্যে বস্তুকে জানি, এর অর্থ এই নয় যে বস্তুটি নিজে একটি ধারণা। দ্বিতীয়ত, আত্মগত ভাববাদ অনেক সময় আত্মকেন্দ্রিকতার জন্ম দেয়। এই মতবাদ চরম রূপ নিলে এমন অযৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে হয় যে কেবল আমার মন এবং তার ধারণাই সত্য, বাইরের কোনো কিছুর অস্তিত্ব নেই। উপসংহারে আমরা বলতে পারি ভাববাদ দর্শন চিন্তার একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক মতবাদ। বাহ্যিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জগতের অন্তর্নিহিত অর্থ, মানবীয় চেতনার শ্রেষ্ঠত্ব ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই মতবাদ দর্শনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে। বুদ্ধিবাদী দার্শনিক হচ্ছে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এই তিনজন দার্শনিক বুদ্ধিবাদী। বাস্তববাদীরাও আছেন।
যিনি মেসেজ দিয়েছে। আচ্ছা, তার ক্লাস টাইম চেঞ্জ করলে ভালো হয়, হাতে তো সময় আছে, আসলে সেটাই। আচ্ছা, এই ক্লাসটা এখানেই, আমি এখানে টাইম শেষ হচ্ছে, আমি নতুন করে ক্লাসটা আবার চালু করে তোমাদের মুসলিম দর্শনের ক্লাসটা নিব। তোমরা একটু পরে এই 10 মিনিট সময় পাবে নামাজের, 10 মিনিটের মধ্যে নামাজ পড়ে তোমরা আবার 7টা 15 মিনিটে আমরা আবার জয়েন করবো। ঠিক আছে, তোমরা নামাজ পড়ে নাও, পড়ে নিয়ে আবার জয়েন করো আইডি 2 দিয়ে।